আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। অনেকেই চায় না পর্তুগাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিয়েগো দালত। বাজে সময় পার করা রোনালদোর পাশে দাঁড়িয়েছেন সেলেসাও দাস কুইনাস ডিফেন্ডার। ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে পর্তুগাল, কড়া বার্তা দালতের। মাঠের বাইরে যেন ঝড় বইছে রোনালদোর উপর দিয়ে। কঙ্গোর বিপক্ষে হতাশার পারফরম্যান্স, সতীর্থদের অসহযোগিতার গুঞ্জনে CR7কে রীতিমতো শুলে চড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সে আগুনে ঘি ঢেলেছে জোয়াও নেভেসের বান্ধবী মাদালিনা আরাগাওয়ের ফেক কমেন্ট, যেখানে রোনালদোকে স্বার্থপরের মতো খেলার জন্য অবসরের কথা বলা হয়েছে। সেই ভুয়া পোস্টে আবার খোঁচা দিয়ে কমেন্ট করেছেন CR7-এর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, বাহ, এই প্রজন্ম অনেক শক্তিশালী। এমন ত্রাহি মধুসূদন অবস্থায় অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন রোনালদো। আমার মনে হয় রোনালদোর সমালোচনার জবাব দেওয়ার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। প্রতিনিয়ত যে আত্মবিশ্বাস তার কাছ থেকে আমরা কিংবা আমাদের কাছ থেকে সে পাচ্ছে, তাতে এসব কোনো প্রভাব ফেলবে না। সমালোচনাকে আমরা অনুপ্রেরণার অংশ হিসেবে নিচ্ছি। সঙ্গে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির দালত। যারা দলের ক্ষতি করতে চায় তাদের হুঁশিয়ার করেছেন এই ডিফেন্ডার। অনেকেই আছেন, আমি নাম বলবো না, যারা চাচ্ছেন পর্তুগাল যেন বিশ্বকাপ জিততে না পারে। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমাদের দল শক্তিশালী এবং একতাবদ্ধ। পরের ম্যাচে কিভাবে জিততে হবে সেটা আমরা জানি। শুরুতেই সমালোচনার ঝড়ে উল্টো সাপে বর হয়েছে সেলেসাও দাস কুইনাসদের। দাবি করেছেন রক্ষণভাগের এই ফুটবলার। রোনালদোর মতো ফুটবলার দলে থাকা সত্ত্বেও যখন সমালোচনা হচ্ছে, অতএব বিষয়টা স্বাভাবিক নয়। তবে সেটা টুর্নামেন্টের শুরুতে হওয়ায় ভালোই হয়েছে। এমন অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের জন্য এগিয়ে যাওয়াটা সহজ হবে। ফুটবলারদের মাঝে বোঝাপড়ার অভাব, প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে উজবেকিস্তানের সাথে সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে তো পর্তুগাল? কথায় নয়, কাজে প্রমাণের পালা রোনালদোর দলের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। আজ মালয়েশিয়া রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আশা করা হচ্ছে এই সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। কুয়ালালামপুর থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 22 জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে, যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে 1.5 ডজন চুক্তি সমঝোতা। সফরের আগ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রসহ 4 দেশের দূত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কোন দেশ সফর করা হবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রম বাজার ও বিনিয়োগের বিষয়গুলো। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং পরদিন বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। সম্ভাবনা আছে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল সইয়ের। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে দৌড়ঝাঁপ বেড়েছে বিদেশি কূটনীতিকদের। ছুটির দিনেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূত হাইকমিশনার। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এগুলো নিয়মিত সাক্ষাতের অংশ। যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা আমরা তো যাবো না, আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বাইলেটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। সহায়ক আবহাওয়া তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশের ক্ষুদে ফুটবলারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে চালু হবে গোল্ড কাপ টুর্নামেন্ট। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই দেশের ক্ষুদে ফুটবলারদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। দীর্ঘ 2.5 মাসের বাছাই পর্ব শেষে সেরা 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি শিরোপা নির্ধারণী লড়াইয়ে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলে কিক অফ করে সূচনা করেন ফাইনাল খেলার। বালিকা বিভাগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের বাকেরগঞ্জের দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু এই টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চেও খেলতে হবে। তাগিদ দেন মেসি, রোনালদো, এমবাপ্পের মতো ফুটবলার হিসেবে নিজেদেরকে গড়ে তোলার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। বলেন, সব খেলায় পারদর্শী হয়ে বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে হবে নতুনদেরই। সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে।
6 এপ্রিল শুরু হয় টুর্নামেন্ট। অংশ নেয় 65,300-রও বেশি প্রাথমিক বিদ্যালয়। গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা 4টি দল জায়গা করে নেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। 3 মাস ধরে বেতন ভাতা বন্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের। বিষয়টি সরকারের বিভিন্ন মহলে জানানো হলেও হয়নি কোনো সমাধান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন, প্রতিষ্ঠার পর পাওয়া বরাদ্দ ছাড়া আর কিছুই পায়নি জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। 24 জুলাই গণ অভ্যুত্থান। সরকারের সবশেষ তালিকায় শহীদের সংখ্যা 844 জন, আহত প্রায় 14,500। এর মধ্যে অঙ্গহানি সহ চোখ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। 2 বছর ধরে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ আর্থিক অনুদান দিতে কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে এখানে কর্মরত 39 জন কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না 3 মাস ধরে। এখানে আমাদের গত 3 মাস ধরে স্যালারি বন্ধ, তো সেটা মোটামুটি আমাদের কাজের উপর ইফেক্ট পড়ছে অনেকেরই। মনে করেন অর্থ ছাড়া তো মানুষ চলতে পারে না, তো সুতরাং সেক্ষেত্রে আমাদের মনোবল অনেকেরই কিছুটা ভেঙে গেছে। অনেকেই বলছে যে গাড়ি ভাড়া নাই, আমরা চলতে পারছি না। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে কারো কাছে হয়তো 200 টাকা আছে, আরেকজনকে দিচ্ছে যেটা নিয়ে তুমিও কয়েকদিন আসো যাও। আমার মনে হয় এইরকম করে সবাই ব্যালেন্স করে চলছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, 2024 সালের শুরুর দিকে আবর্তক ব্যয়ের জন্য 3 কোটি টাকা দেয়া হয়। এরপর থেকে সরকারের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মেলেনি। নিজেদের বেতনের টাকা থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য অনেক খরচ করতে হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমার 39 জন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার থেকে অর্থ ব্যবহার করে এই আহত পরিবারগুলোকে বা আহতদের চিকিৎসার জন্য টাকা খরচ করেছে। আজকে 3 মাস তাদের বেতন দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তারা বোনাসও পাননি। এই যে আমি চালাবো এটা, এই যে আমার লোকজন এখন দেখছেন কাজ করছে, তাকে বেতনটা দিবে কে? সরকারের কাজ যদি আমি করি, সরকারকেই দিতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হলো এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে বেশি চাইনি, 3 কোটি টাকা বার্ষিক বরাদ্দ চেয়েছে আবর্তক ব্যয়। এই 3 কোটি টাকা দিয়েই আমরা এই সেবা দিতে পারবো। এটা যে আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ওনাদের আত্মত্যাগের মান। রাজধানীতে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে, এমন গুজবে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষ করে কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকার ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। তবে ডিএমপি বলছে এই গুজবের কোনো ভিত্তি নেই, বরং আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম দুই মোড় কারওয়ান বাজার ও বাংলা মোটর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে দিনরাত নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন এক দাবি। বলা হয় এই দুই এলাকায় এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আর কাজ করছে না। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এই ধারণার সত্যতা যাচাইয়ে দেখা গেল ট্রাফিক লাইট মেনেই চলাচল করছেন যাতায়াতকারীরা, সচল আছে এআই ক্যামেরাও। তবে কখনো কখনো বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কাজে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঠিক করা হয় সাথে সাথেই। কারওয়ান বাজার এলাকা সোনারগাঁও ক্রসিংয়ে এআই ক্যামেরা বন্ধ হয় নাই, সরানো হচ্ছে, এটা গুজব। কোনায় হলো ইঁদুর কাটছিল, এই লাইটটার জন্য আসলে সিগন্যালের একটা লাইট অফ ছিল তো এক বেলা। আর কারওয়ান বাজারের যে কথা বলছো, ওইখানে মনে হয় রাস্তা খুঁড়তে গিয়ে তার একটা হইলো গিয়ে কোপ দিয়ে তার কেটে ফেলছিল, তারের কারণে সিগন্যাল লাইট, ওই যে সিগন্যাল লাইটের সাথে এআই ক্যামেরা কানেক্টেড। ডিএমপির আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম বিশ্লেষক জানালেন, যান চলাচলে শৃঙ্খলা আনতে এআই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, মিলছে এর সুফল। তাই বন্ধ করার প্রশ্নই আসে না, বরং বাড়ানো হচ্ছে পরিধি। একটা ক্যামেরা বন্ধ নাই। আমরা হচ্ছে কি এটা ঘটনা বলি, আমরা বাংলা মোটরে 3টা ক্যামেরা ছিল, আমরা 4টা
ইয়ে করছি, আরেকটা ইনস্টল করছি, 4টা করছি। এই একটা ইনস্টল করতে যে সবার মধ্যে ধারণা এই ক্যামেরা বন্ধ, নতুন যোগ হচ্ছে, আবার ওগুলো এই সার্ভিসের মধ্যে অ্যাড হচ্ছে। আমরা এই যে 110 পেয়েছি, আরো 10টা আমাদের হাতে আছে। রাজধানীতে এই ব্যবস্থা চালুর পর থেকে প্রতি সপ্তাহে 3 শতাধিক মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, এটি একটি রেজিমেন্টেড পার্ট। মুন্সিগঞ্জে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে বিএনপি। আমরা একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণকে দেয়া কথা রাখেনি বিএনপি। খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেছেন 11 দলের নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে সরকার। খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। শনিবার বিকেলে কর্মসূচি শুরুর আগেই জড়ো হন জোটের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় এই সরকার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই, তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা রাখেনি। সীমান্ত পরিস্থিতির সমালোচনা করেন তিনি। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এদিকে বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। বিলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।